বেলা ৩টে বাজে। মুখ গুজে ভাত খাচ্ছে অর্পণ, পাড়ার বখাটে ছেলেটা। এখনও কি ছেলে বলা চলে, যার বয়স ৩০ ক্রস করেছে। ডাল দেবো আর হাতা? মা অর্চনা জিজ্ঞাসা করেন। শুধু ডাল আর আলু সেদ্ধ দিয়ে রোজ ভাত গিলতে ইচ্ছে করে না। তা সেরকম রোজগারপাতি করলেই তো মাছ মাংস দিয়ে ভাত গিলতে পারবি। বিএ পাশ করেও তো একটা ভদ্র সভ্য কাজ জোগাড় করতে পারলি না। ওই চাল কলে খাতা লেখার কাজ, আর সন্ধে গড়ালেই পাড়ার কটা বখাটে ছেলের সঙ্গে বটতলায় বসে আড্ডা। কটা টাকা দিস সংসারে? বাবা এখনও মুখে রক্ত তুলে কলকাতায় যাতায়াত করে বড়বাজারের গদির কাজটা বজায় রেখেছে। আজ তুই যদি দাঁড়াতে পারতিস, তাহলে কি ওনাকে এই বয়সেও এত খাটনি খাটতে হতো? একটু গ্যাজর গ্যাজরটা থামাবে? কথা আর কি ছিরি, যেমন বন্ধুবান্ধব হবে তেমনই তো ভাষাটাও হবে। শোন, তোকে একটা কথা বলি, আর যাই করিস কোনো মেয়ে সর্বনাশ কিন্তু করিস না। মানে? অর্পণ চিৎকার করে ওঠে। চিৎকার করিস না। তুই সেনবাবুর ছোটো মেয়ের পিছন পিছন রোজ স্কুল অবধি যাস কেন? আর ফেরার সময় রোজ ওর পিছু করিস কেন? তোর চাল কলে তখন কাজ থাকে না? তোমায় কে বলল? গলার স্বরটা একটু আস্তে হয় অর্পণের। কে আবার? সেনগিনি নিজে গতকাল এসে বলে গেছেন। বেশি বাড়াবাড়ি করলে ওনারা থানায় কমপ্লেন করবেন বলেছেন। চারদিকে যে উত্তপ্ত অবস্থা, তোর শরীরে কি ভয় ডর বলে কিছু নেই? তোর বয়স ৩০ আর ওই মেয়ের বয়স ১৮। বয়সের তফাৎটা বুঝিস তো? তোমাকে এই নিয়ে না ভাবলেও চলবে। না ভাবলেও চলবে মানে? তোর হয়তো সেইভাবে মনে নেই, কিন্তু ২৪ বছর আগে আমার ঘরে যে দুর্ঘটনা ঘটে গেছিল, সেটা যে এখনও দগদগে একটা ঘা হয়ে মনে গেঁথে রয়েছে। পেয়েছিলাম আমরা সঠিক বিচার। আমার ১৮ বছরের ফুটফুটে মেয়েটা কতগুলো নরপশুর শিকার হয়ে গলায় দড়ি দিয়েছিল। তোর তখন মাত্র ৬ বছর বয়স। সেই জন্যই তুইও আর একটা মেয়ের সর্বনাশ করবি? ছি ছি, যদি কোনো দিন এইরকম ঘটনা তুই ঘটাস, সেদিন আমিও তোর দিদির মতো গলায় দড়ি দিয়ে ঝুলবো, মনে রাখিস। যা পারো করো। অর্পণ খেয়ে উঠে চলে যায়। আজ চাল কলে বলে এসেছে হাফ ডিউটি করবে। এখন ঘরে গিয়ে আরাম করে একটা সিগারেট খেয়ে ঘুম লাগাবে। সন্ধেবেলায় আবার ওই মেয়েটাকে নিয়ে একটা প্ল্যান করার আছে। ঘরে গিয়ে দরজা বন্ধ করে আয়েশ করে একটা সিগারেট ধরিয়ে সিলিংয়ের দিকে তাকায়। একতলা বাড়িটায় দুটো ঘর। বারান্দাটাকে কাঁচের জানালা দিয়ে ঘিরে একটা বসার মতো জায়গা করা। 4টি প্লাস্টিকের চেয়ার আর রংচটা একটা সেন্টার টেবিল। সেটা আবার প্রায় পায়া পর্যন্ত টেবিল ক্লথ দিয়ে ঢাকা, যাতে কিছু বোঝা না যায়। বাইরের কেউ এলে ওই বারান্দাতেই বসানো হয়। মা আবার কায়দা করে দুটো পাতাবাহারি গাছের টব রেখেছে বারান্দার দু কোণে। অর্পণের হাসি পায়। এই ঘরটাতেই ছোটোবেলায় অর্পণ আর ও দিদিভাই শুতো। আরেকটা ঘরে বাবা মা। রাতে শুয়ে শুয়ে অর্পণের মাথায় হাত বুলিয়ে কত রকমের গল্প শোনাতো দিদিভাই। দিদিভাইয়ের ভালো নাম ছিল হৈমবতী, মা দুর্গার আরেক নাম, আর ডাকনাম ছিল দুর্গা। অর্পণ বলতো, দিদিভাই তোর ভালো নামটা কি কঠিন, উচ্চারণই করতে পারি না। দিদিভাই বলতো, বড় হয়ে ঠিক উচ্চারণ করতে পারবি। পাড়ার সবাই তো বলতো দুই ভাই বোন পথের পাঁচালীর অপু আর দুর্গা। দুর্গা যেখানেই যেত ভাইকে সঙ্গে করে নিয়ে যেত। মা ভাবে অর্পণের কিছু মনে নেই। মনে আছে মা, মনে আছে। সেদিনের অর্পণের প্রাইমারি স্কুলে ক্লাস 1 থেকে 2তে ওঠার বার্ষিক পরীক্ষার শেষ দিন ছিল। সকালে স্কুল হতো, পরীক্ষা শেষে নাচতে নাচতে বাড়ি ফিরছিল। দিদিভাই বলেছে আজ রাসের মেলায় দিদিভাই সঙ্গে করে নিয়ে যাবে দেখাতে। অর্পণদের নবদ্বীপের রাস উৎসব মানে সে এক বিশাল ব্যাপার। একমাত্র নবদ্বীপের রাস উৎসবে বিভিন্ন দেবদেবীর পুজো হয়। সব পুজোর শেষে রাস উৎসব যেন আরেক মিলনস্থল হয়ে উঠত। কি উন্মাদনা! পড়াশোনায় মন বসানোর দায় হয়ে উঠত। পরীক্ষা শেষে যে কদিন মেলা পেত, চুটিয়ে আনন্দ করত সবাই। কিন্তু পরীক্ষার শেষ দিনে যে এমন ঘটনা বাড়িতে অর্পণের জন্য অপেক্ষা করে আছে, ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেনি। বাড়ির সামনে পাড়া প্রতিবেশী সব ভিড় করে দাঁড়িয়ে আছে, সবার চোখে জল। দুটো পুলিশের গাড়ি, দুজন মেয়ে পুলিশও রয়েছে ছেলে পুলিশদের সাথে। ভ্যাবাসাকা খাওয়া অর্পণ সবাইকে ঠেলে ঠুলে ঘরে গিয়ে দেখে মা বুক চাপড়িয়ে কাঁদছে আর বাবা বিছানায় শোয়া। কে যেন বাবার মাথায় পাখার বাতাস করছে। অর্পণ নিজেদের ঘরে ঢুকতে গেলে পুলিশ এসে বাধা দেয়। অর্পণ পুলিশের হাত ছাড়িয়ে ঘরে ঢুকে দেখে সিলিং থেকে দিদিভাইয়ের শরীরটা ঝুলছে। অর্পণ হতবাক হয়ে যায়। তার ছোট্ট মস্তিষ্ক বুঝতে পারে না দিদিভাই ওইভাবে ঝুলছে কেন।
অর্পণ দুর্গার পা দুটো জড়িয়ে ধরে বলতে থাকে, দিদি ভাই তুই ঝুলছিস কেন রে? আমাকে মেলায় নিয়ে যাবি না? বল না দিদি ভাই। একজন পুলিশ এসে জোর করে অর্পণকে ছাড়িয়ে নিয়ে যায়। ঘরের বাইরে শুধু সবার মুখে একটাই কথা শুনে, একটাকেও ধরা যায়নি? রক্তাক্ত অবস্থায় ওই বটতলায় ফেলে গেছে। আজ বুঝি অর্পণ কেন সেই দিনের ঘটনার আগের দিন দিদিভাইয়ের কোচিং ক্লাস থেকে ফিরতে দেরি হয়েছিল, আর মা দিদিভাইকে জড়িয়ে ধরে কেন কাঁদছিল। সেদিন দিদিভাই অর্পণের সঙ্গে এক খাটেও শোয়নি, মেঝেতে বিছানা পেতে শুয়েছিল। কিছুই ভুলিনি মা আমি। 6 বছরের শিশুর মন আস্তে আস্তে পরিণত হয়েছে প্রতিশোধ নেওয়ার জন্যে। সন্ধ্যে 7টা নাগাদ অর্পণ বটতলায় যায়। রতন, মিন্টু, সত্যেন আর বিচ্ছু আগে থেকেই উপস্থিত। বিচ্ছু নামেও যেমন, কাজেও তেমন। যত সব বিদঘুটে প্ল্যান ওর মাথা থেকেই বের হয়। একবার চুরি করতে গিয়ে ধরা পড়ে 3 মাস জেলের ঘানি টেনে এসেছিল। অর্পণ এক এক সময় ভাবে এদের সঙ্গে কিভাবে যুক্ত হলো ও। ছোটোবেলা থেকে পারিবারিক শিক্ষা তো তার খারাপ ছিল না। কতবার ভেবেছে এদের চক্কর থেকে বেরিয়ে যাবে, কিন্তু চুম্বকের আকর্ষণের মতো ওকে এখানে টেনে নিয়ে আসে। কী রে শালা, তোর এতক্ষণে আসার সময় হলো? আমরা সেই 6:30 থেকে বসে আছি। কত কায়দা করে প্ল্যান করতে হবে বলতো। বিচ্ছু বলে। সকলের হাতেই আধপোড়া বিড়ি। রতন প্যান্টের পকেট থেকে একটা বোতল বের করে বলে, 1 পেক করে খেয়ে প্ল্যানটা করতে হবে, না হলে মাথাটা খুলবে না। উফ, দেখলে জিভটা জলে ভরে যায়। ডাসা পাকার মাঝামাঝি যা স্বাদ হবে না। যা বলেছিস মায়েরি। মিন্টু বেশ উত্তেজিত হয়ে বলে, তবে যা করবি ভেবেচিন্তে করবি। চারদিকের বাজার কিন্তু একেবারে গরম। একবার ধরা পড়লে যাবজ্জীবন কেউ ঠেকাতে পারবে না। আজকের কাগজেই কিন্তু কি একটা অপাবিল পাস হয়েছে। কোনটা করলে কি সাজা বিস্তারিত দেওয়া আছে। একটু কম কথা বলা সত্যেন বলে, নে নে একটু করে টেনে নে। রতন কাগজের গ্লাসে বোতল থেকে মাল ঢালে। জল মেশাবি না একটু? বিচ্ছুর কথায় রতন বলে, এইটুকুন তো মাল, এতে আবার জল মেশানোর কি আছে? জল মেশালে প্ল্যানটাও জলো হয়ে যাবে বুঝলি। এই আমি নেব না। অর্পণের না করাতে রতন বলে ওঠে, কবে থেকে সতী হলি অপু? আর একটা কথা শুনছি, তুই নাকি ওই মেয়েটা, কী যেন নামটা, হ্যাঁ পাপিয়া, ওর স্কুল যাওয়ার সময় আবার আসার সময় ওর পিছনে পিছনে আসিস কেন রে ভাই? আমার ভালো লাগে তাই। বাবু, পঞ্চপাণ্ডব না হলেও আমরা কিন্তু 4 পাণ্ডব। তোমার একার ভালো লাগলে তো চলবে না চাঁদু। বিচ্ছুর কথায় কোনো উত্তর দেয় না অর্পণ। শোন, আজ বুধবার, পরশু শুক্রবার। মেয়েটা কোচিং থেকে রাত প্রায় 9টার সময় এইখান দিয়েই ফেরে। তুই কি করে জানলি? আমরা তো কেউই 9টা পর্যন্ত এখানে থাকি না। আরে সপ্তাহ 3 আগে তোরা সবাই চলে গেছিলিস। তোরা চলে যাওয়ার পর আমি আরেকটু মাল টানতে গিয়ে দেরি করে ফেললাম। হঠাৎ দেখি পরিরানীর সামনে দিয়ে সা করে সাইকেল চালিয়ে চলে গেল, আর আমার পরানটাও নিয়ে গেল। সেই থেকেই তো পরান যায় জ্বলিয়ে। রে শুক্রবার করেই ও কোচিং থেকে এই সময় ফেরে। তোরা চলে গেলে আমি একটু গিয়ে ফিরে এসে গাছের আড়াল থেকে লক্ষ্য করেছি। কিন্তু একা কি ভালো লাগে বল? গড় না হলে হয়। সেই থেকেই তো তোদের কাছে ঘ্যান ঘ্যান করছি। পরশু শুক্রবার কিছুতেই মিস করা যাবে না। যেই সাইকেল নিয়ে আসবে অমনি সামনে গিয়ে দাঁড়াবো। সাইকেলটা থামিয়ে ওড়নাখানা নিজের গায়ে জড়িয়ে নেব বুঝলি। নিজের রসিকতায় নিজেই হেসে ওঠে বিচ্ছু। এই বেটা তুই শুধু মোবাইল নিয়ে বসে আছিস। এই বেটা তুই শুধু মোবাইল নিয়ে বসে কি করছিস রে? আমার প্ল্যানটা কান দিয়ে শুনেছিস তো? বিচ্ছু গ্যা গ্যা করে ওঠে। হাতটা মোবাইলে থাকলেও কানটা তোদের দিকে আছে, আর রাস্তাটা তো আমার চেনাই। গোলের শেষ প্রান্তে তো আমাদের বাড়ি। নে নে ওঠ এবারে। শরীরটা জুত লাগছে না। অর্পণ ওঠার সঙ্গে সঙ্গে ওরা 3জনও উঠে দাঁড়ায়। শুক্রবার সকাল থেকেই অর্পণের বুকটা ঢিপ ঢিপ করছে। দুঃসাহসিক কাজ, পারবে তো? না হলে তো দিদিভাইয়ের অকাল মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে না। রাত 9টা। ওই তো মেয়ে আসছে সাইকেল চেপে। বটগাছের বেদির কাছে আসতেই বিচ্ছু সা করে উঠে দাঁড়িয়ে সাইকেলটা আটকায়। কি হলো? আমার সাইকেল আটকালেন কেন? তোমায় পাবো বলে শোনা। সঙ্গে সঙ্গে একটা 82 শিক্ষার থাপ্পড় গালে। বিচ্ছু চোখে পুরো অন্ধকার দেখে। একটু ধাতস্থ হয়ে চোখটা খুলে দেখে ওদের 3জনকে পুলিশ ঘিরে ধরেছে। আর অর্পণ মেয়েটার কাঁধে হাত দিয়ে বলছে, আর কোনো ভয় নেই বোন, এখানে মেয়ে পুলিশও আছেন, ওনারা তোমায় বাড়ি পৌঁছে দেবেন। পাপিয়া তখনও থরথর করে কাঁপছে।
দুজন মেয়ে পুলিশ পাপিয়াকে নিয়ে বাড়ির দিকে চলে যান। শেষ পর্যন্ত তুই বেইমানি করলি অপু? এই চুপ। ও গিয়ে ভয়েস রেকর্ডিং জমা না দিলে তো আর একটা তিলোত্তমা কেস হয়ে যেত। শোন, আমার দিদিভাই যখন গলায় দড়ি দিয়েছিল তখন আমার বয়স ছিল মাত্র 6। 12 বছরের বড় দিদির জন্য কিচ্ছু করতে পারিনি। এখন আমার বয়স 30 আর এই মেয়েটির বয়স 18। 12 বছরের বড় দাদা হয়ে যদি বোনকে রক্ষা করতে না পারি তাহলে যে আমার দিদিভাইয়ের আত্মা শান্তি পাবে না। যেদিন থেকে বিচ্ছু তুই ঘ্যান ঘ্যান শুরু করেছিস সেদিন থেকে আমি মেয়েটিকে স্কুলে যাতায়াতের পথে যেটুকু সেফ রাখা যায় সেটুকু করেছি। আর সেদিন তোদের প্ল্যানটা আমি রেকর্ডিং করে নিয়েছিলাম। প্রমাণ ছাড়া তো কোনো কাজ হয় না। মেয়েটার পিছনে স্কুলে যেতাম আসতাম বলে আমার মাও আমাকে ভুল বুঝেছিলেন। আর কোনো কথা নয়, এই 3 জনকে গাড়িতে তোলো। অফিসার আদেশ দেন। অনেক ধন্যবাদ আপনাকে। পুলিশ অফিসার অর্পণের সাথে করমর্দন করে গাড়িতে উঠে যান। রাত 1:30। অর্পণ জানলা দিয়ে আকাশ দেখছে। আকাশের ওই জল জ্বলে তারাটা নিশ্চয়ই দিদিভাই। দিদিভাই, তোর ধর্ষণকারীরা ধরা পড়েনি, তুই শুভেচ্ছার পাসনি। আমি কিন্তু একটা মেয়েকে সর্বনাশের হাত থেকে রক্ষা করে। দিদিভাই, তোর ধর্ষণকারীরা ধরা পড়েনি, তুই শুভেচ্ছার পাসনি। আমি কিন্তু একটা মেয়েকে সর্বনাশের হাত থেকে রক্ষা করে আগাম ধর্ষণকারীদের ধরিয়ে দিতে পেরেছি। তুই খুশি হয়েছিস তো দিদিভাই? হঠাৎ একটা মায়াভরা হাত অর্পণের মাথার উপরে চুলের মধ্যে বিলি কাটতে শুরু করলো। কয়েক ফোঁটা চোখের জল অর্পণের গালের উপরে। মা, তোমার বখাটে ছেলেটা কিন্তু আজ পর্যন্ত কোনো পাপ কাজ করেনি। কে বলল তুই পাড়ার বখাটে ছেলে? তুই পাড়ার সেরা বখাটে ছেলে। এমন বখাটে ছেলে যদি দুটো একটা থাকে তাহলে মা বোনের সম্মান নিয়ে অন্তত ভাবতে হয় না। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যেতে ভুলবেন না। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।